নমস্কার আমার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ। বেশ অনেক দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। একটা দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া পার করে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর এরই মধ্যে ঘটে গেছে একটা বিরাট পট পরিবর্তন, একটা পালা বদল হলো। পশ্চিমবঙ্গের নতুন সরকার চলে এসেছে। আর নতুন সরকার আসার পরেই আমরা যারা শিক্ষক, আমাদের মনের মধ্যেও কিন্তু অনেক অনেক আশা আকাঙ্ক্ষা কিন্তু জেগে উঠেছে। আর সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আজকের ভিডিও। কি কি রয়েছে আমাদের সেই দাবিগুলোর মধ্যে, যে দাবিগুলো নিয়ে আমরা দিনের পর দিন বিগত সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম, কিন্তু তাদের মধ্যে কেউই কর্ণপাত করেননি। শুধু দাবি নয়, রয়েছে এমনও কিছু বিষয় যেগুলো যারা শিক্ষক, যে সমস্ত দর্শকবৃন্দ শিক্ষকতার পেশায় যুক্ত, তারা বুঝতে পারবেন যে কর্মরত অবস্থায় তারা কোন কোন সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যাগুলো আজকে তুলে ধরব, যাতে আগামী দিনে তার পরিবর্তন সম্ভব হয়। তারই একটা প্রত্যাশার বার্তা থাকবে আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, চেষ্টা করবেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ, আজকে যে দাবিগুলো বা আশা প্রত্যাশা বা পরিবর্তনের দিকগুলো উল্লেখ করব ভিডিওতে, আপনারা অনুগ্রহ করে সেগুলো প্রচুর শেয়ার করবেন, যাতে সরকার পক্ষের কাছে, বিশেষ করে আমাদের নতুন যে সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসেছেন, তাদের কাছে পৌঁছয়। এবং আমি নিশ্চিত তারা কিন্তু যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছেন, এই বিষয়গুলো নিয়ে তারা নিশ্চয়ই পজিটিভ স্টেপ নেবেন। আমি এক এক করে অনেকগুলো বিষয় লিখেছি। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা আমি প্রথমেই বলবো। শুধু সব থেকে গুরুত্বপূর্ণ বলবো না, পরবর্তী বিষয়গুলোও কিন্তু একটার পর এক একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে অন্যতম যেটা বিষয়, সেটা হলো যে 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছেন শুধুমাত্র কিছু মানুষের দুর্নীতির কারণে। তাদের মধ্যে যারা যোগ্য, আমি সমস্ত 26,000কে এক গোত্রে কখনোই ফেলবো না, সেটা চরম অন্যায় হবে। তাদের মধ্যে যারা যোগ্য, তাদেরকে কিন্তু অবিলম্বে সসম্মানে একটা বিজয় মিছিল করে নিজ নিজ স্কুলে ফেরত নিয়ে আসতে হবে। যে বিগত সরকারের পাপের ফল যেন তারা ভোগ না করেন। কারণ আগামী 31শে অগাস্ট তাদের কিন্তু শেষবারের মতো বেতন ক্রেডিট হতে চলেছে। কোনো না কোনো উপায়ে আইনি পথেই যেন তাদেরকে সসম্মানে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা যেন নতুন সরকার করেন, এটা আমার একান্ত আবেদন। এরপর যে বিষয়, সেটা হলো টেট। সুপ্রিম কোর্টের রায় 1 সেপ্টেম্বর 2025, আমরা প্রত্যেকে জানি। 2027 সালের অগাস্ট মাসের 30 তারিখ কিন্তু সেই ডেডলাইন শেষ হতে চলেছে। আর এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই কাঙ্ক্ষিত অর্ডিন্যান্স, যেটা এর আগেও বর্তমান যে সরকার পশ্চিমবঙ্গে নতুন এসেছেন, তারা কিন্তু আগেও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অর্ডিন্যান্স অবিলম্বে হবে সরকার গঠনের পরেই। তাই আমরা ভীষণভাবে আশাবাদী যে যত তাড়াতাড়ি সম্ভব এই অর্ডিন্যান্স করে শুধুমাত্র এই রাজ্যের নয়, সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষকের চাকরি কিন্তু তারা নিশ্চিত করবেন। কারণ এই রায়ের ফলে যে শিক্ষকরা এফেক্টেড হচ্ছেন, তার জন্য কিন্তু তারা কোনোভাবেই দায়ী নয়। সম্পূর্ণ একটা আইনি বেড়াজালে তাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি এ ব্যাপারেও নিশ্চিত আমাদের নতুন সরকার অবশ্যই এ ব্যাপারে সচেষ্ট হবেন এবং খুব দ্রুত সে ব্যাপারে সঠিক আইনি পদক্ষেপ নেবেন। দীর্ঘ 50 বছর, সেই বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমল, শিক্ষকদেরকে গ্র্যান্টিন এইড করে রাখা, একটা হাইব্রিড তকমা তাদের জন্যে, না সরকারি না বেসরকারি, একটা আধা সরকারি তকমা। আর যার ফলে কি হয়েছে, যখন সরকারি কোনো বেনিফিট দেওয়া হয়, এই গ্র্যান্টিন এইড অর্থাৎ অনুদানপ্রাপ্ত শিক্ষক হিসেবে আমরা কিন্তু সরাসরি সেটা পাই না। আমাদের অনেক অপেক্ষা করতে হয়, অথবা সেই সমস্ত সুযোগ সুবিধার অনেকটাই কম কিন্তু আমরা হাতে পাই। এই যেমন দেখুন, এই যে ডিএর যে অর্ডারটা হলো, এরিয়ার ডিএর, সেই এরিয়ার ডিএর কিছু কিছু সরকারি কর্মীর পিএফ ফান্ডে, এমনকি পেনশনার যারা, তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। অথচ যারা শিক্ষক, তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। কী কারণ দেখানো হয়েছে? তারা গ্র্যান্টিন এইড বলে। শুধু কি তাই, এই গ্র্যান্টিন এইড করে রাখার জন্যে আমরা কোন কোন বিষয় থেকে বঞ্চিত হচ্ছি দেখুন। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, যেটা খুবই খুবই প্রয়োজন একজন শিক্ষকের, যিনি সমাজ গড়ছেন,
তার স্বাস্থ্যের দায়িত্ব একটা সরকারের নয়, একটা রাষ্ট্রের নয়? কত শিক্ষক কত রোগে প্রতিনিয়ত মারা যাচ্ছেন, নিঃস্ব হচ্ছেন, তার চিকিৎসার দায়িত্ব কেন সরকার নেবে না? সেই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অবশ্যই যেন আমরা এই সরকারের কাছ থেকে পাই আগামী দিনে, তার আবেদন আমার থাকবে। তারপরে এলটিসি, কম খরচে বিদেশ ভ্রমণের যে সুযোগ সুবিধা, সেগুলো সরকারি কর্মচারীরা পাচ্ছেন। শুধু সরকারি কর্মচারী নন, এই যে আমি গ্র্যান্টিন এড বললাম, যে আমরা শিক্ষকরা যারা গ্র্যান্টিন এড, সেই গ্র্যান্টিন এডের মধ্যে কলেজের অধ্যাপক রয়েছে, পঞ্চায়েত কর্মীরা রয়েছে, তারা কিন্তু অলরেডি এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এবং এলটিসি পাচ্ছেন। অথচ জানি না কী কারণবশত আমরা কিন্তু সেটা পাচ্ছি না, এবং বিগত সরকারের যে শিক্ষক সংগঠন ছিল তাদেরকে হাজারোবার বলা সত্ত্বেও সেই ব্যাপারে কিন্তু কোনো রকম উদ্যোগ গ্রহণে আমরা চোখে দেখিনি। হয়তো উদ্যোগ গ্রহণ তারা করেছিলেন, সরকার কিন্তু কোনোভাবে উদ্যোগী হয়নি। এবং একটি সংগঠন মামলাও করে, তাতে দেখা যাচ্ছে সেই মামলায় লেখা হয়েছে যে যে গভর্নমেন্ট সার্ভিস যারা করেন, অর্থাৎ সরকারি কর্মচারী যারা, শুধুমাত্র তারাই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধিকারী, শিক্ষকরা নন। কারণ শিক্ষকরা গ্র্যান্টিন এড, অনুদানপ্রাপ্ত। কেন সেটা হবে? আমরা কোন বিষয়টা কম সার্ভিস দিচ্ছি? আজকে যদি সেটা আইন না থাকে, আইনটা সংশোধন করা হবে। আর এই জায়গাতেই আমাদের নতুন সরকারের কাছে আবেদন, সেই আইন সংশোধন করে গ্র্যান্টিন এড তকমা ঘুচিয়ে পূর্ণ গভর্নমেন্ট সার্ভিসের যা যা সুযোগ সুবিধা রয়েছে তার আওতাভুক্ত করা সমস্ত শিক্ষক কুলকে। এটাও কিন্তু আমার সেই আবেদনের তালিকায় থাকবে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের যে স্যালারি হয় তা IOSMS যে অ্যাপটা বা যে মাধ্যমটা, যে অনলাইন পোর্টাল, তার মাধ্যমে হয়। আর গভর্নমেন্ট সার্ভিসের সাথে যুক্ত যারা রয়েছে, মানে গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ কর্মচারী যারা রয়েছেন, তাদের HRMS-এর মাধ্যমে হয়। সরকার কোনো একটা জায়গায় যুক্তি দেখিয়েছিল যে HRMS-এর মাধ্যমে শিক্ষকদের বেতন হয় না বলে তাদের কাছে সেই সমস্ত তথ্য নেই। তাহলে HRMS-এর মধ্যে কি IOSMS-এর অন্তর্ভুক্ত সমস্ত শিক্ষকদের ট্যাগ করা যায় না, অ্যাটাচ করা যায় না? নতুন সরকারের কাছে আমার এই আবেদনই থাকবে, যাতে সম্পূর্ণভাবে শিক্ষকরা সেই সম্মানে সম্মানিত হন এবং সমস্ত সুযোগ সুবিধা যেটা গভর্নমেন্ট এমপ্লয়িরা যেটা পাচ্ছেন, সেই জায়গা থেকে যাতে আমরা বঞ্চিত না হই। ও সার্ভিস বুক শিক্ষকদের যেন অবশ্যই করা হয়। কারণ সার্ভিস বুক হলে সেটা আমাদের যে অথরিটি রয়েছে, হায়ার অথরিটি, তাদের পক্ষেও যেমন আপডেট করা সম্ভব, আমাদের পক্ষেও সেগুলো স্বচ্ছতার সাথে অ্যাক্সেস করা, মানে আমরা সহজে সেগুলো যেন দেখতে পাই, সেই জায়গাটা যাতে অ্যাসিওর করা, নিশ্চিত করা হয় যে কখন টাইম টু টাইম কীভাবে একজন শিক্ষকের সারা জীবনের বেতন বৃদ্ধি থেকে শুরু করে ছুটির অ্যাপ্রুভাল সব কিছু আপ টু ডেট হচ্ছে, এবং আমরা সেটা যেন সঙ্গে সঙ্গে রিয়েল টাইমে দেখতে পাই, সেই ব্যবস্থাটা যেন বর্তমান সরকার করেন। আর যে ছুটির বিষয়টা বললাম, সেই ছুটির বিষয়টাও যেন সেই সার্ভিস বুকের একটা পার্ট হয়, যাতে ছুটি অ্যাপ্রুভ করতে দীর্ঘ সময় অতিবাহিত না হয়, খুব সহজে যাতে এই বিষয়টা পরিচালনা করা যায় বর্তমান অনলাইনের যুগে, সেটা যেন নতুন সরকার অবিলম্বে করেন। আর শিক্ষকদের, বিশেষ করে প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের কিন্তু একটা দাবি বলা যেতে পারে, একটা ক্ষোভ বলা যেতে পারে, এই মিড ডে মিলের বিষয়টা যদি কোনো পার্টিকুলার এজেন্সিকে দিয়ে করানো যায় বা অন্য কোনো সংস্থা বা ক্লার্ক নিয়োগ করে যদি করা যায়, তাহলে কিন্তু প্রধান শিক্ষকরাও অনেক অনেক বেশি এডুকেশন রিলেটেড বিষয়ে, একাডেমিক বিষয়ে যুক্ত হতে পারবেন। এবং আমাদের যে মূল উদ্দেশ্য, যে ছাত্রছাত্রীদের পড়াশোনা করা, তাদের পড়াশোনা করানো, তাদের গুণগত মানটা কীভাবে উন্নত করানো যায়, সেই বিষয়ে আরও বেশি কিন্তু তারা যুক্ত হতে পারবেন। কারণ আননেসেসারি কিছু ক্লারিক্যাল কাজে শিক্ষককে জড়িয়ে দিয়ে তাদের মূল কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়টা যেন বর্তমান সরকার একটু খুঁটিয়ে দেখেন এবং বিষয়টা নিয়ে অবিলম্বে একটা পজিটিভ স্টেপ নেন। এবার যে বিষয়টা বলবো, এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে নিজের সাথে রিলেট করতে পারবেন। শিক্ষকের সম্মান। আজকে যখন কোনো আপনার অফিসে যান, আপনার সাথে হয়তো আপনার আধিকারিকের সে অর্থে ব্যক্তিগত পর্যায়ের পরিচিতি নেই, তিনি উচ্চ স্কেলের একজন আধিকারিক, আপনি তার থেকে অনেক
দুটো তিনটে স্কেল হয়তো কম বেতন পান, আপনার সাথে তার ব্যবহারটা, তার গলার টোনটা কেমন হয় সেটা আপনারা অনেকেই জানেন। কতটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে, কতটা অপমানজনক পরিস্থিতির মধ্যে দিয়ে শিক্ষকদের যেতে হয়, সেই বিষয়টাও যেন বর্তমান সরকার একটু লক্ষ্য করেন। কারণ এটা যারা কর্মরত শিক্ষক তারা প্রায়ই কিন্তু ফেস করেন। একজন শিক্ষক তিনি তার কাজের জন্য যাচ্ছেন অফিসে, এবং সেখানে যে পাবলিক সার্ভেন্ট বসে আছেন তিনি সেই সার্ভিসটা দেওয়ার জন্য কিন্তু সরকার দ্বারা নিযুক্ত হয়েছেন। আমি অবশ্যই এই কথাটা কিন্তু সমস্ত আধিকারিকদের উদ্দেশ্যে বলছি না। কিছু সংখ্যক আধিকারিক এমন রূঢ়, এমন দাম্ভিক আচরণ করছেন, তাদের জন্য গোটা আধিকারিক কুল কিন্তু এই বদনামের ভাগীদারি হচ্ছেন। তাই আমি চাইব সেই আংশিক যে সংখ্যাটা, যে সামান্য সংখ্যক মানুষ আধিকারিক এই কাজটা করছেন, তাদের বিষয়ে সরকার যথেষ্ট দৃঢ় পদক্ষেপ যেন নেন। তাদেরও কিন্তু সার্ভিস রুল রয়েছে, সেই সার্ভিস রুলে তারাও কিন্তু সেটা করতে পারেন না। তাই এক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত প্রস্তাব, সেটা যদি মনে হয় সেটা সরকার কিন্তু বলবৎ করতেই পারেন। একটা খুব সহজ গ্রিভেন্স সেল যেন থাকে সমস্ত নিচুতলার কর্মী থেকে শুরু করে শিক্ষকদের জন্য, যাতে তারা তাদের সার্ভিস রিলেটেড যে কোনো সমস্যা খুব সহজে সংশ্লিষ্ট দপ্তরে খুব সহজে পৌঁছে দিতে পারেন, এবং তার অ্যাকশন, তার কী স্ট্যাটাস রয়েছে সে কিন্তু সবসময় যাতে জানতে পারেন, সেই ব্যবস্থা যেন করা হয়। আর সবশেষে যেটা গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে সবসময় চর্চা হয়, শিক্ষায় রাজনীতি। এটা একটু কিন্তু ভাবার বিষয় রয়েছে। আমাদের বর্তমান সরকার, যারা সত্যি উন্নয়ন চান বলে দাবি করে এসেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবেন, তাদের কাছে আমার আবেদন, কাতর আবেদন, যে শিক্ষায় রাজনীতির যে অনুপ্রবেশ সেটা যদি কমানো যায় তাহলে কিন্তু এই শিক্ষা ক্ষেত্রটা অনেক বেশি সমৃদ্ধ হবে। আমাদের যা বিগত দিনের অভিজ্ঞতা, আমি এই পয়েন্টটাও কিন্তু সকল শিক্ষকের উদ্দেশ্যে বলছি না, কিছুটা অংশের উদ্দেশ্যে বলছি। তথাকথিত যে সমস্ত দলগুলো বিগত দিনে সরকারে থেকেছেন, তাদের কিছু সংখ্যক শিক্ষক নেতা স্কুলে না গিয়ে তারা দলীয় কাজকর্মের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। হয়তো জানোনি, কিন্তু বলছেন আমি দলীয় কাজে বেরোচ্ছি, কিন্তু স্কুলটাকে সাফার করতে হচ্ছে এর জন্য, সেই ক্লাসটা সাফার হচ্ছে। অথচ যে শিক্ষক কোনোভাবে রাজনীতির সাথে জড়িত নন, তিনি তার ক্লাসটা করছেন, তাকে তো সেই কাজটা করতে হচ্ছে, সে তার দায়িত্বের জায়গা থেকে কিন্তু কাজটা করছে। অথচ যার করার কথা সে কিন্তু সেটা করছেন না। তাহলে সেই রাজনীতির অনুপ্রবেশ সেই শিক্ষাক্ষেত্রে কতটা দরকারি বা অদরকারি সেটা আপনারাই বিচার করবেন। ছুটির অ্যাপ্রুভাল, বেশ কিছু জায়গায় ছুটি আনঅ্যাপ্রুভড থাকে, ছুটি কিছু অ্যাপ্রুভ হয়, কিন্তু তাদের ক্ষেত্রে, সেই সমস্ত কোট আনকট শিক্ষক নেতাদের ক্ষেত্রে সেগুলো কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। বেশ কিছু শিক্ষা বহির্ভূত কাজ, যেমন ধরুন বিএলওর কাজ, চাইল্ড রেজিস্টারের কাজ, এই ধরনের কাজে মুখ দেখে চয়ন করা হচ্ছে শিক্ষক। কার সাথে আধিকারিকের বেশি পরিচিতি, বেশি ঘনিষ্ঠতা, তাদেরকে বাদ রাখা হচ্ছে সেই সমস্ত কাজে। সার্ভে করার কাজ, জনসংখ্যার জনগণনার কাজ যেটা আসছে, সেক্ষেত্রেও কী হবে জানি না। তাহলে এই বিষয়টা, এই স্বজন পোষণ, একজন আধিকারিকের দ্বারা স্বজন পোষণ, অবশ্যই আমি কিন্তু সকলের উদ্দেশ্যে বলছি না, খুব দায়িত্ব নিয়ে আমি সচেতনভাবে কথাটা বলছি। আমি সকলের উদ্দেশ্যে কিন্তু, সকল আধিকারিকের উদ্দেশ্যে এবং সকল শিক্ষকের উদ্দেশ্যে কথাটা বলছি না, খুব কম সংখ্যক শিক্ষক এবং আধিকারিকের উদ্দেশ্যে এই কথাটা বলছি। এটা হয়েছে, এই ঘটনাগুলো ঘটেছে বিগত দিনে। আমার বর্তমান সরকারের কাছে কাতর আবেদন, বিনীত আবেদন, আপনারা এই বিষয়গুলোতে অবশ্যই মনোনিবেশ করবেন এবং এই বিষয়গুলো যাতে অতি দ্রুত সলভ করা যায় তার আইনি বিধান অবশ্যই আনবেন। তাহলে কিন্তু যে সোনার বাংলার কথা বলা হচ্ছে, সেই সোনার বাংলা, সেই সুন্দর সমাজ, সুন্দর আগামী প্রজন্ম শিক্ষক সমাজ কিন্তু উপহার দিতে পারবে। আশা করি আপনারা যারা নতুন সরকারে এসেছেন
এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আমি এই বাংলার একজন ক্ষুদ্র সাধারণ শিক্ষক হিসেবে আপনাদের কাছে এই আবেদন রাখব, যাতে আগামী দিনে যে নতুন সূর্যটা উঠতে চলেছে সেটা সমস্ত অশিক্ষার আলো দূর করে দেয় এবং একটা নতুন বাংলা আগামী কয়েকশো বছরের জন্য আগামী প্রজন্মকে উপহার দেয়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ।